শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছেন ফারহানা পারভীন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলী তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন স্থানে সভা, মিছিল, মানববন্ধন। ঝিনাইদহে লুটপাটের সময় 5 জন আটক। চলমান পরিস্থিতির সুযোগে কক্সবাজার টেকনাফ দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। যশোরে জন্মসনদ তৈরির চেষ্টা রোহিঙ্গাদের। এবার বিস্তারিত সংবাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দেশের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে সংখ্যালঘুদের উপাসনালয় এবং বাড়িঘর পাহারা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠন। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনী। এ সময় তাদের মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে আশ্বস্ত করা হয়। যশোরের বেনাপোল বন্দরের সুরক্ষায় বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছে বিজিবি। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পৌর মেয়র এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শহরের সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। আপনাদের পরিচয় আপনারা যশোরের মানুষ, আপনাদের পরিচয় আপনারা নরেন্দ্রপুর ইউনিয়নের মানুষ, আপনাদের পরিচয় আপনারা বাংলাদেশি, বাংলাদেশের সবুজ পাসপোর্ট ধারণ করেন। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে আমার বিএনপির নেতা কর্মীরা ছায়ার মতো আপনাদেরকে অনুসরণ করবে। সামনের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি, এই ধারাবাহিকতা, এই নতুন বাংলাদেশের ধারাবাহিকতা চলমান রাখতে ছাত্র, জনতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে একযোগে কাজ করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতি সমাবেশে বিএনপির নেতারা বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেত্রকোনায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মিছিল ও সমাবেশ করেছে যুবদল। জেলা শহীদ মিনারে মানববন্ধন করেছে স্থানীয়রা। চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুধীরজনদের সাথে মতবিনিময় সভা করেছে প্রশাসন। দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে পাবনা শহরের ট্রাফিক মোড়, শহীদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতন ধর্মানুসারীরা। স্বাধীন বাংলাদেশে হিন্দুরা, সনাতনীরা প্রতিটি জায়গায় আক্রান্ত হচ্ছে। দেশের অন্যান্য স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, মন্দির ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। মন্দিরে এবং বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করার কারণে আমরা হিন্দুরা এবার থেকে উঠেছি। আমরা আর পিছু হটবো না। আমরা এই দেশেই থাকতে হবে, আমাদেরকে মাথা উঁচু করে থাকতে হবে। যেভাবে মন্দিরে আক্রমণ করা হচ্ছে, তা যদি বন্ধ না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এদিকে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। সবাইকে সহিংসতা ত্যাগ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে আজও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। গাইবান্ধায় শিক্ষার্থী এবং স্কাউটরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। রাজবাড়ীতে সড়কে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী এবং বিএনসিসির সদস্যরা। নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আনসার ভিডিপি, রোভার স্কাউট এবং ফায়ার সার্ভিস সদস্যরা। মানিকগঞ্জ শহরেও যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা। বন্ধ হয়েছে পরিবহন চাঁদাবাজি। সকালে ময়মনসিংহ নগরীর বাগানবাড়ি এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। অন্যদিকে যশোরের বেনাপোল বন্দরে কার্যক্রম পুরোপুরি শুরু করতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে সেনাবাহিনী। সাথে রয়েছে বিজিবি, পুলিশ এবং আনসার সদস্যরা। দর্শক, নরসিংদী, মানিকগঞ্জ এবং পটুয়াখালী থেকে কিছুক্ষণ আগে সড়ক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন সহকর্মীরা। কিন্তু নরসিংদীতে পুলিশ বাহিনী তাদের কর্মস্থলে যোগদান করেননি। ফলশ্রুতিতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কিন্তু নিয়োজিত রয়েছেন আনসার, বিজিবি সহ
সেনা সদস্যরা। এবং রাস্তাঘাটে যে যানজট বা যান চলাচলের যে স্বাভাবিক গতি সেটি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি রবার স্কাউট আজকে দায়িত্ব পালন করছে, সেই সাথে আনসার ও বিটিপির সদস্যরা মাঠে রয়েছেন। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জেলাব্যাপী সংখ্যালঘু যে পরিবারগুলো রয়েছে বা হিন্দু সম্প্রদায়ের মন্দির বা অন্যান্য স্থাপনা যাতে কেউ কোনো দুর্বৃত্তরা হামলা করতে না পারে সেজন্য কিন্তু সেনা সদস্যরা গতকাল একটি সভা করে বিভিন্ন মন্দির এবং যারা হিন্দুদের শীর্ষস্থানীয় প্রতিনিধি রয়েছেন তাদের সাথে মত বিনিময় করেছে। সব পুলিশ এখন পর্যন্ত থানায় তারা চলে আসেননি, কিন্তু যারা চলে আসছেন তারা কিন্তু অফিসিয়াল যে দায়িত্বগুলো সেগুলো তারা পালন করছেন। বাইরে তারা এখনও তাদের টহল আমরা দেখতে পাইনি। তবে শিক্ষার্থীরা এখনও কিন্তু মাঠে রয়েছে। শিক্ষার্থীরা তারা বিশেষ করে এই যানজট নিরসনে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এবং গ্রাফিতি এঁকে তারা তাদের যে গ্রাফিতিগুলো সেগুলো বিভিন্ন ওয়ালে এঁকে যাচ্ছে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুটা হলেও তাদের উপস্থিতি বেড়েছে। মানুষ কিন্তু এখনো আতঙ্কে রয়েছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং এলাকাবাসী মিলে পাহারা বসিয়েছেন, কিন্তু তাতেও কিন্তু এই আতঙ্ক কাটছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে সেই কারণে কিন্তু মানুষজন আতঙ্কে রয়েছেন এবং তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতক্ষণে রাস্তায় না আসবে ততক্ষণে কিন্তু এই আতঙ্ক কাটবে না বলে আমরা মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। দেশে চলমান পরিস্থিতির সুযোগে কক্সবাজারের টেকনাফ দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এর আগে যশোরে 400-র বেশি ভুয়া জন্ম সনদ তৈরির ঘটনা ঘটেছে, যাদের সবাই রোহিঙ্গা বলে ধারণা সংশ্লিষ্টদের। কক্সবাজার এবং যশোর প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশে চলমান পরিস্থিতির সুযোগে কক্সবাজারের টেকনাফের নাফ নদী দিয়ে ট্রলার কিংবা নৌকায় প্রায় প্রতিদিনই অনেক রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এদেশে। জানা যায় টাকার বিনিময়ে তাদের এ কাজে সহযোগিতা করছে এদেশেরই কিছু অসাধু জেলে ও দালাল। গেল 5ই আগস্ট রাতে অনুপ্রবেশকালে শাহপুরীর দ্বীপের কাছাকাছি রোহিঙ্গা বোঝাই দুটি ট্রলার ডুবি হয়। এ ঘটনায় 31 রোহিঙ্গার মরদেহ এবং 2 জনকে জীবিত উদ্ধার করা হয়। নাফ নদীর ওপারে অর্ধশতাধিক নৌকায় এখনো কয়েকশো রোহিঙ্গা অপেক্ষায় রয়েছে অনুপ্রবেশের। গত নভেম্বর থেকে যে রাখাইন রাজ্যে যে যুদ্ধ তৈরি হয়েছে তাদের নিজ সরকারি বাহিনী এবং ওখানকার যে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে, সেই পরিস্থিতির কারণে রাখাইনে রোহিঙ্গাদের যে বসবাস করে যে 6 লক্ষের মতো রোহিঙ্গা তারা যুদ্ধের মধ্যে আছে, তারা বাংলাদেশের দিকে আবার চলে আসতে চায়, এরকম একটি পরিস্থিতির এখন মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 10 লাখের মতো। এ অবস্থায় নতুন করে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় চিন্তিত এলাকাবাসী। এদিকে গেল জুনে যশোরের লেবুতলা ইউনিয়ন থেকে ভুয়া জন্মসনদ তৈরির ঘটনা ঘটেছে 4 শতাধিক লোকের। তাদের চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও চাঁদপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দা বলা হলেও রোহিঙ্গা বলে ধারণা সংশ্লিষ্টদের। যে সমস্ত জেলার জন্ম নিবন্ধন এখানে করে দেওয়া হয়েছে তারা যে রোহিঙ্গা কিনা এটি তো আসলে সেখানে লেখা থাকে না। তবে কক্সবাজার, চিটাগং, চাঁদপুর বা যাদের জন্ম নিবন্ধন করে দেওয়া হয়েছে তাদের কারোরই স্থায়ী নিবাস বা স্থায়ী ঠিকানা লেবুতলা ইউনিয়নে নয় বলে আমার কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। বহিরাগতদের এভাবে জন্মসনদ তৈরিতে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধ জন্ম নিবন্ধন হয়েছে টেকনাফ বা রোহিঙ্গাদের, সেখান থেকে বলে 3 কোটি টাকা এখানে ওরা ভাগাভাগি করে এই কাজটা করেছে। শুনলাম 50,000, 1 লাখ, 2 লাখ টাকা কন্ট্যাক্ট করে ওদের নাকি নিবন্ধন করে দিচ্ছে, দেওয়ার পরে এটা আবার আইডি কার্ডও সিস্টেমও করে দিচ্ছে যাতে আইডি কার্ড তারা পায়, ভোটার আইডি কার্ড। দেশে বড় ধরনের অস্থিতিশীলতা এড়াতে অবিলম্বে রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি ভুয়া জন্মসনদধারী রোহিঙ্গা এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল জয় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
এবার হলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এতে গর্বিত এবং উচ্ছ্বসিত তার পরিবার এবং নিজ এলাকা চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া ও জোবরা গ্রামের বাসিন্দারা। নাজমুল সাদিকের রিপোর্ট। দেশ পরিচালনার নতুন কাণ্ডারি ডক্টর মোহাম্মদ ইউনূসের পৈতৃক নিবাস এই হাজী মোহাম্মদ নজুমিয়া সওদাগর বাড়ি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামের এই বাড়ি ঘিরে এখন গর্ব ও আনন্দের সুবাতাস। ডক্টর ইউনূসের ছোটবেলার একটি অংশ এই গ্রামেই কেটেছে। এরপর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন ও শিক্ষকতা। সে সময় পাশে দাঁড়ান জোবরা গ্রামের কৃষকদের। 1974 সালে দারিদ্র্য বিমোচনে প্রতিষ্ঠা করেন নবযুগ তেভাগা খামার, যার ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা। নিজ গ্রামের মেধাবী সন্তানের নবদায়িত্ব গ্রহণে উচ্ছ্বসিত সবাই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং হাটাদারিবাসী এলাকার পক্ষ থেকে ওনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। উনি দেখুন আমাদের দেশি লোক, আমার গ্রামের লোক, আমার হাটাদারি থানার লোক, তাহলে ইনশাআল্লাহ আমাদের এইটা উন্নতি হবে। দেশকে সুন্দরভাবে চালান, এটাই আমাদের প্রাপ্য, আর কিছু প্রাপ্য নেই। 9 ভাই বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয়। তার মেধা ও দেশপ্রেমে মুগ্ধ ও গর্বিত পরিবারের সদস্যরা। প্রিয় দেশ তার নেতৃত্বে এগিয়ে যাবে বিশ্বাস তাদের। আমরা ভাবতাম যে ওনার দেশের জন্য ওনার কিছু করা উচিত। উনি করছেন, অনেক কিছুই করছেন। দেশটাকে একদম সুন্দর পরিচ্ছন্ন, একদম দুর্নীতিমুক্ত আমরা চাই ওনার কাছে, কিন্তু ওনাকে সময় দিতে হবে। উনি নোবেল প্রাইজ পাওয়ার সময় যেরকম সবাই প্রাইজ নিয়ে আসে, যেরকম সবাই খুব খুশি, সারা দেশের এখন তো সবারই তো সেরকম সবারই তো খুব উৎসাহ। ডক্টর ইউনূসকে ঘিরে বাংলাদেশের সমৃদ্ধি আসবে এবং অর্থনৈতিক সংস্কারে তিনি সফল হবেন বলছেন বিশেষজ্ঞরাও। কেউ যদি আমাদেরকে এই বিপদ থেকে দ্রুত উদ্ধার করতে পারে, প্রফেসর ইউনূস তিনি সেই ব্যক্তি। কারণ তার যে উদ্ভাবনী ক্ষমতা, তার যে সাংগঠনিক ক্ষমতা, এটা বিশ্বে আর কারো এত বেশি সাংগঠনিক ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। এটা আমি আমার সাথে তার 66 বছরের সম্পর্ক থেকে আমি দেখেছি এবং তিনি এখন সারা বিশ্বে তার আর চাওয়া পাওয়ার কিছু নাই, তিনি সব কিছু পেয়ে গেছেন। অতএব এখন তিনি জাতিকে দিতে এসছেন। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রামের কেউ সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিলেন। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লার শিক্ষার্থীদের সঙ্গে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অন্যদিকে লক্ষ্মীপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটরিংয়ে নেমেছে জেলা বণিক সমিতি। সকালে কুমিল্লা নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীরা সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম। এদিকে লক্ষ্মীপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিংয়ে নেমেছে জেলা বণিক সমিতি। সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এবং তালিকা যাচাই করেন সমিতির নেতারা। এ সময় তারা ব্যবসায়ীদের প্রতি জিনিসপত্রের দাম না বাড়ানোর অনুরোধ করেন। নোয়াখালী 6 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করেছে নৌবাহিনীর একটি দল। ভোর 4টার দিকে হাতিয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে চর কৈলাসের নিজ বাসা থেকে নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া মোহাম্মদ আলীকে নৌবাহিনীর একটি দল তার বাড়িটি নিজেদের হেফাজতে নেয়। নৌবাহিনীর হাতিয়া ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার মুশফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নৌবাহিনীর এক কর্মকর্তা। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতে আনন্দিত তার পরিবার সহ এলাকাবাসী। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে অন্যতম তিনি। আন্দোলন শুরুর 1.5 মাসেরও কম সময়ের মধ্যে
টানা 16 বছর ক্ষমতায় থাকা সরকার পতনের পর বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তী সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন কোটা আন্দোলনের 2 তরুণ সমন্বয়ক। তাদেরই একজন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। আন্দোলনের সময়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও আসিফের উপদেষ্টা হওয়ায় খুশি তার পরিবার পরিজন। দেশের যে ফেসিবাদী রাজনীতি, এই রাজনীতি সমূলে উৎপাদন করার জন্যই কিন্তু তারা এখন পদক্ষেপ নিচ্ছে এবং কাজ করতে আছে, দেশের জন্য কাজ করতে আছে। সেই জন্য এখন কিন্তু খুব ভালো লাগে। আসিফ মাহমুদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। তিনি ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত পড়েন। পরে রাজধানীর তেজগাঁওয়ে হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। শ্রেণীকক্ষে সবসময় পাঠদানে আমরা যখন পাঠদান করতাম তার মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাইছি। কলেজে পড়ার সময়ে বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট ছিলেন আসিফ। 2016-17 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমান একই বিভাগে মাস্টার্স করছেন তিনি। বাবা বিল্লাল হোসেন আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা রোকসানা আক্তার গৃহিণী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার খবরে খুশি এলাকার সবাই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে সে নিয়োগ পেয়েছে, আমরা তাই এলাকাবাসী এবং তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং তার এই সফলতার জন্য আমরা তার দোয়া করি। যে সমস্ত ছাত্ররা এই আন্দোলন করলো একটা সরকারি চাকরির জন্য, আজকে তারাই সরকারের একটা অংশ হয়ে গেল, এটা আমার খুব গর্বের বিষয়। 18 সালে কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। আরেক স্বপ্ন পূরণের যাত্রা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ 4 রোহিঙ্গা নিহত হয়েছে। 19 জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বঙ্গোপসাগরের মোহনায় ছেড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই দিন দুপুরে চট্টগ্রামের ফিশারিজ ঘাট থেকে 23 যাত্রী এবং 30 টন মালামাল নিয়ে নোমান মাঝি ট্রলারটি ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে প্রচণ্ড বাতাস এবং ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। জীবিত উদ্ধারদের ভাসানচর 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকে নানা দাবি দেওয়া তুলে ধরছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন দেয়াল নানা রঙের গ্রাফিতিতে ভরিয়ে তোলে শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন স্থানে গাছ রোপণেরও উদ্যোগ নেয় তারা। বান্দরবানে শিক্ষার্থীদের শিল্পকর্মে ফুটে উঠছে দুর্নীতি বৈষম্যমুক্ত সমাজ সহ নানা দাবি। জনগণের সামনে সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণের নানা চিত্রকর্ম তুলে ধরেছে কুড়িগ্রামের শিক্ষার্থীরা। দিনাজপুরে হিলির নবাবগঞ্জে শিল্পকর্মে তুলে ধরা হচ্ছে আন্দোলনে জীবন উৎসর্গকারীদের নানা জনের স্মৃতি। এদিকে সাম্প্রতিক আন্দোলনে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয় পটুয়াখালী, খাগড়াছড়ি এবং যশোরে। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AFM আব্দুল মঈন। সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। একই কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু তাহের সহ পুরো প্রশাসন দাবি অনুযায়ী পদত্যাগ না করায় ক্যাম্পাসে তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর জামাল উদ্দিন ভুইয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। শিক্ষার্থীরা পেঁয়াজের দর বেঁধে দিয়েছে এমন গুজবে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনছেন না পাইকাররা। প্রতি কেজি পেঁয়াজের দর 70 টাকা বেঁধে দেওয়া হয়েছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ীরা। শনিবার ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও গুজবের কারণে এসব পেঁয়াজ কেনেনি পাইকারি ক্রেতারা। তারা বলছেন 90 থেকে 95 টাকা কেজি দরে পেঁয়াজ কিনে 70 টাকায় বিক্রি করলে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। এদিকে আমদানি বাড়ায় হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে 20 থেকে 25 টাকা।
পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন সজনে চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন যশোরের কৃষকেরা। কম খরচে অধিক ফলন এবং লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে চাষের পরিধি। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে আক্তার হোসেন ও চান মিয়া গত বছর 6 বিঘা জমিতে 12 মাসি ওডিসি 3 জাতের সজনে চারা রোপণ করেন। 1800 চারা পরিচর্যায় খরচ হয় 15 থেকে 20,000 টাকা। রোপণের 6 মাস পর থেকে গাছ প্রতি ফলন আসে 8 থেকে 10 কেজি করে সজনে। সে হিসেবে প্রতিটি গাছ থেকে 1450 থেকে 1800 কেজি সজনে উৎপাদিত হয়। প্রতি কেজি বিক্রি হচ্ছে গড়ে 80 টাকায়। চৌগাছা কৃষি অফিসে যোগাযোগ করি, তারা আমার ওই যশোর হর্টিকালচারের নাম্বারে ফোন দিয়ে তারা চারা ম্যানেজ করে দেয় এবং আমি সেখান থেকে চারা নিয়ে আসি। ছোট বড় দিয়ে মেলা ফল আছে গাছে। আশা করি এই বছরই লাখখানিক টাকা বেচা যায়, কি সে আলাদা দেয় তো বেচা যাবে। আমি 80 টাকা দরে কেজি বিক্রি করছি। আশা করি এই বছর থেকে আমার 5 বিঘা জমি আছে, 5 বিঘাতে আমরা 4-5 লক্ষ টাকা বেচতে পারবো বলে আশাবাদী। স্বল্প সময়ে বেশি উৎপাদন ও ভালো দাম পাওয়ায় অন্য কৃষকেরাও আগ্রহী হচ্ছেন 12 মাসি সজনে চাষে। এরই মধ্যে চৌগাছা ছাড়াও ঝিকরগাছা ও সদর উপজেলায় গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি সজনে বাগান। এই দেখে আমরাও মনে করছি যে কিছু লাগাবো, তা মোটামুটি দেখা যাক কি হয়। এই গাছে ফল দেখে সবগুলি এখন মনে করছে এই করতে হবে। তাই যেদিন প্রথম ভাঙে সেদিনকেও আমি আইলাম, আবার খালি খালি এসেই যাচ্ছি। 12 মাসি সজনে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হর্টিকালচার সেন্টারের উপপরিচালক। গত অর্থ বছরে প্রায় কম বেশি 2000 কৃষক এখান থেকে নিয়েছে। সজনা হারভেস্ট করছে, কচি সজনা আছে এবং ফুলও আছে। এটা সামনের দিকে একটা সম্ভাবনা হয় ফসল হিসাবে সজনার আবাদের দিকে চাষিরা ঝুঁকছে। আমরা এই উন্নত মানের বীজ আনার মাধ্যমে ইন্ডিয়া থেকে মূলত এটা নিয়ে আসা হয়েছে এবং এখানে চারা তৈরি করে চাষিদের মাঝে সরবরাহ করা হচ্ছে। হর্টিকালচার বিভাগের তথ্য মতে 2023-24 অর্থ বছরে প্রায় 2000 কৃষক 12 মাসি ওডিসি 3 জাতের চারা নিয়েছেন। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন স্থানে সভা মিছিল মানববন্ধন। ঝিনাইদহে লুটপাটের সময় 5 জন আটক। চলমান পরিস্থিতির সুযোগে কক্সবাজার টেকনাফ দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। যশোরে জন্মসনদ তৈরির চেষ্টা রোহিঙ্গাদের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার